আজকে সারাদিন টিভি মিডিয়াতে তৃণমূলকে নিয়ে বিশেষ করে ভাইপো মানে অভিষেক, কুণাল ঘোষ, তারপর ঋতব্রত ব্যানার্জি এদের নিয়ে যেভাবে নাটক চলছে সেখান থেকে বুঝেই উঠতে পারছিলাম না যে কোন ভিডিওটা আজকে বানাবো, কি নিয়ে বানাবো, কাকে নিয়ে বানাবো। অভিষেক আজ অসুস্থতার কারণে সিআইডি দপ্তরে দেখা করতে যায়নি, তারপর সিআইডি তার বাড়িতে হাজির হয়েছে সদল বলে কালীঘাটের বাড়িতে। সেখানে আবার বলছে নাকি যে অভিষেক বাবুর পারমিশন নিয়ে তারপর হচ্ছে সিআইডির সঙ্গে কথা বলবে। তারপর কিছুক্ষণ পরেই দেখছি যে কুণাল ঘোষ দগদগে ভাবে মানে আবেগপ্রবণ হয়ে প্রায় কেঁদে ফেলবে এইরকম ভাবে প্রেস কনফারেন্স করছে যে মানে এতদিন এত কিছু চুরি আমরা দেখেছি, এবারে দেখছি কিনা যে সইটাও চুরি করছে তৃণমূল। মানে আর কিছুই চুরি করার মানে কথা আর বাদ থাকলো না। মানে এরপর পিসি এবং ভাইপো যদি শ্মশানে যায় তো দেখা যাবে এই তৃণমূলের যদি অবশিষ্ট সেই সময় কিছু থাকে তো সেখান থেকে হয়তো কাঠগুলোও চুরি করে নেবে। মানে এইরকমই অবস্থা হয়ে গেছে তৃণমূলের। তো সেই নিয়েই হচ্ছে ঋতব্রত এই চুরি সই চুরি করেছে সেইটা নিয়ে নাকি অধ্যক্ষ মহাশয়কে মানে বিধানসভার যিনি অধ্যক্ষ আছেন তাকে চিঠি দিয়েছেন যে প্রচুর তৃণমূল বিধায়করা সেই দিন উপস্থিত ছিল না, তারপরেও তাদের সইগুলোকে নাকি জাল করে চুরি করে বিরোধী দলনেতা হওয়ার জন্য সই জমা দিয়েছে। তো সেইটা কে অভিযোগ করেছে না, তো বর্তমানে হচ্ছে গিয়ে বিধায়ক হয়েছে উলবেড়িয়া পূর্ব থেকে ঋতব্রত ব্যানার্জি আর ইন্টালির যিনি বিধায়ক আছেন দুজনে মিলে অধ্যক্ষর কাছে একটা লিখিত অভিযোগ করেছে যে তাদের সই নাকি তৃণমূল চুরি করে এইসব কাজ করছে। তো এই ঘটনাটার ভিত্তিতে অভিষেককে সিআইডি ডেকে পাঠিয়েছে যে এর সত্যতা কতটা। এবার নিজের ঘরের মধ্যে থেকে এই যে চুরির অভিযোগ করছে সেইটা নিয়ে কোথায় তৃণমূল মানে করবে, তদন্ত কমিটি করবে, তা না যারা অভিযোগ করছে চুরির তাদের কি সাসপেন্ড করে দিচ্ছে। মানে তৃণমূল দলটা ভাবুন, মানে চুরিটাকেও এরা কিন্তু করে দিচ্ছে, লিগ্যালাইজড করার চেষ্টা করছে। তাই ঋতব্রত ব্যানার্জি এবং এন্টারলি যিনি বিধায়ক আছেন তাদের দুজনকে সাসপেন্ড করেছে। তো সাসপেন্ড করার পর কুণাল ঘোষ সব জানতা গামছাওয়ালা, ঋতব্রতর ভাষায় ঋতব্রত আজকে বলেছে যে সব জানতা গামছাওয়ালা, কে কি বললো তা নিয়ে আমার নাই। তো সেইটা নিয়েই ঋতব্রত কুণাল ঘোষ যে প্রেস কনফারেন্সটা করেছে সেই প্রেস কনফারেন্সটা আপনারা একটু শুনুন, তারপর হচ্ছে গিয়ে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। দারুণ মজার কিন্তু ইন্টারেস্টিং, একদম কাদো কাদো গলায় আবেগ প্রবণ হয়ে আজকের এই প্রেস কনফারেন্সটা করেছে। তো চলুন এই প্রেস কনফারেন্সে কুণাল ঘোষ কি বলেছে সেটা আগে দেখে নিন। আমাদের দলে নিশ্চয়ই সমালোচনার যোগ্য বিষয় আছে, কেন থাকবে না। আগের দিনের মিটিং আমিও দাঁড়িয়ে উঠে বলেছিলাম। এবার যদি মনে হয় যে কোথাও কোনো ভুল আছে বা নেই, আমি তো দলকে বলবো আগে। দলের থেকে বিচার না পেলে বা ভুল সংশোধন না হলে প্রথম কথা ভুলটা কোথায়। আমাদের যে কজন লাগে বিরোধী দলনেতা হতে তার থেকে ঢের বেশি বিধায়ক আছে। এইসব কথাগুলো তখন ওনারাও তো সই করেছেন, যখন নিজের দলে যে ডকুমেন্ট আছে পরপর 3টে সই আছে, কুণাল ঘোষ, তাহলে বলতাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ। আমরা ছিলাম, আমরা সই করেছি। 30 জনের সই লাগে, সেখানে আমরা অতজন সই করেছি। তার জন্য দিয়ে দেওয়া হলো সরকার পক্ষকে চিঠি। এটা সাধারণ মানুষ কিভাবে নেবেন? এটা তো দলের খারাপ লাগতে পারে, যার খারাপ লাগতে পারে। এটা হয় কখনো? আমি আবার বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা যেমন দল বিরোধী কাজের অভিযোগে দল তাদের এক্সপেল করেছেন, তিনি সেটাকে জাস্টিফাই করে দিয়েছেন যে সদ্য জেতা 20 দিন বয়সী এমএলএরা, ফার্স্ট টাইম এমএলএ 20 দিন বয়স, তারা প্রথমেই দলের থেকে অন্যদিকে তারা চিঠি দিচ্ছে। ফলে আমাদের দলের সব ভালো কেউ বলছে না। আমাদের দলে সমালোচনা করার মতো জিনিস আছে, কিন্তু আমরা সেটা দলকে বলছি। আরে একটু ধৈর্য তো ধরবেন। একটা মিটিংয়ের পর সঙ্গে সঙ্গে চিঠি, সঙ্গে সঙ্গে গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো সিপিএম পর্বটা শেষ হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস বুক দিয়ে আগলে রেখেছিল।
রাজ্যসভায় পাঠিয়েছিল, আইএনটিটিউসির সভাপতি করেছিল। তার একবার মনে হলো না তাকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে, জিতলে তো তিনি মন্ত্রী হতেন। সব সময় ক্ষমতার সঙ্গে থাকতে হবে, ক্ষমতার গুডবুকে থাকতে হবে। দলটা যখন ক্ষমতায় ছিল আমরা সব বিরাটভাবে আমরা ক্ষমতায় থাকবো, পদে থাকবো। দল বিরোধী হয়েছে, সঙ্গে সঙ্গে আমায় শাসকের কাছে ভালো সাজতে হবে। মানে কি? ফার্স্ট টাইমার এমএলএ দুজনই, তারা মিটিংটা দলকে চিঠি দিতে পারতেন, নেত্রীকে চিঠি দিতে পারতেন। কোনো কথা? ওই সই সংগ্রহে তো নেত্রী ছিলেন না, তা নেত্রীকে চিঠি দিতে পারতেন। আর কি দেবেন? সবাই তো ছিল। যদি কোথাও কোনো কিছু ওনাদের বলার থাকে, আমি ধরে নিলাম ওনাদের কিছু বলার আছে বা ওনাদের কোনো অবজারভেশন আছে, দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার বদলে দিচ্ছেন স্পিকারকে। দায়বদ্ধতার কথা বলছেন। আপনারা কেউ নির্দল বিধায়ক নন, আমরা কেউ নির্দল বিধায়ক নই। তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রতীকের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটাররা আমাদের ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে আমরা জিতেছি। দল ব্যবস্থা নিয়েছে, বাকি মানুষ দেখুন। এই ধরনের হ্যাঁ, অনেককে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ আসছে অনেক ক্ষেত্রে, অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে, তো আমরা তো একটা সময় দেবো তাকে। তো বন্ধুরা, আপনারা শুনলেন কুণাল ঘোষ আজকে প্রেস কনফারেন্সে কি বলেছেন। কার মুখ থেকে এসব কথাগুলো শুনতে পাচ্ছি বলুন তো? কুণাল ঘোষের মতো একজন, যার স্ট্যাম্প মারা চোর, যিনি এই কুণাল ঘোষই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে সারদা থেকে সব চাইতে যিনি লাভ পেয়েছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই কুণাল ঘোষই একটা সময় বলতেন চিৎকার করে যে সবচাইতে যে বেনিফিশিয়ারি হয়েছে সারদা থেকে, সারদার যে টাকা সেগুলো রাখা আছে এই মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে। আজ তিনি নীতি আদর্শ শিখাচ্ছেন। আপনি বলছেন যে আজ 21 দিনও হলো না বিধানসভার রেজাল্ট হওয়া, আর অমনি অন্য দলে আপনারা চলে যাচ্ছেন। আরে 21 দিন তো তাও এরা অপেক্ষা করলো, কিন্তু আপনি কি দেখেছেন পঞ্চায়েত বা জেলা পরিষদের যখন ভোট বা পৌরসভার নির্বাচনের পর যে কয়েকজন বিরোধীরা জয়ী হতো তাদের গেট থেকেই বেরোতো না। মানে সার্টিফিকেটটা নিয়ে প্রচুর পঞ্চায়েত সদস্যকে আমরা দেখেছি যারা কিনা গেট থেকে বেরোচ্ছে, একটা দলের হয়ে জয়ী হয়েছে, আর অথচ গেট থেকে বেরিয়ে সে তৃণমূলের ফ্ল্যাগটা ধরছেন। তখন আপনি চিৎকার করে গদ গদ গলায় বলতেন যে উন্নয়নের জন্য এরা শরিক হচ্ছে, আজ বিরোধীদের কিচ্ছু নাই, ওখানে কেন থাকতে যাবে? যেখানে উন্নয়ন হবে যার সঙ্গে থাকলে তাই এরা যাচ্ছে। ওই তখন তো আপনি একবার প্রতিবাদ করেননি যে এটা অন্যায় হচ্ছে, নীতি আদর্শ সবকিছু বর্জন দিয়ে কিভাবে এইরকম একটা দলের জয়ী হয়ে আসছেন আর অন্য দলে গিয়ে আপনি আবার জয়েন করছেন। কেন এইসব নীতি আদর্শগুলো তখন কোথায় ছিল আপনাদের? এইসব নীতি আদর্শগুলো তখনই মানুষ শুনতো যদি আপনারা বলতেন যে ঠিক আছে আপনারা অন্য দল থেকে ভোটে জয়ী হয়েছেন, আপনারা তৃণমূলে আসতে চাইছেন, আসুন আমরা ওয়েলকাম করছি, কিন্তু যে দল থেকে আপনি জয়ী হয়েছেন সেই দল থেকে আগে পদত্যাগ করুন, তারপর হচ্ছে গিয়ে আবার নতুন করে জয়ী হয়ে এসে আমাদের দলে আসুন। আপনাকেই তো দেখেছি দিনের পর দিন প্রেস কনফারেন্স করে, আপনি ব্রাত্য বসু, কে না ছিল যারা হচ্ছে গিয়ে তখন প্রেস কনফারেন্স করেছেন, আজ এই এমএলএ অমুক পার্টি থেকে জয়েন করছে, আজ ওই এমএলএ, আজ এই সংসদ, আজ এই প্রাক্তন সাংসদ, আজ এই কাউন্সিলররা তৃণমূলে এসে উন্নয়নের জন্য আপনাদের তৃণমূলে জয়েন করছেন। কই তখন তো এরকম আবেগপ্রবণ ভাবে বলেননি যে মানুষ দেখে এগুলোকে কি বলবে, কি ভাববে। আরে মানুষ কিচ্ছু ভাবে না, তৃণমূল যে চোর এবং সবাই জানতো। তৃণমূল যদি এই বিধানসভায় হেরে যায় 48 ঘন্টা, কেউ বলেছিল 6 মাস, তো 6 মাসও আর থাকবে না, হয়তো আর বড় জোর 1টা মাস থাকতে পারে। যে আপনার দলটা, দিদি হয়তো আর 1 মাস থাকবে তৃণমূল নেত্রী হিসাবে, আপনার অভিষেক হয়তো আর 1 মাস থাকবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে, তার বেশি থাকতেই পারে না। কেন কি তৃণমূলটার কোনো নীতি আদর্শ কোনো কিচ্ছু আছে? কোন আদর্শের ভিত্তিতে আপনি গিয়েছেন? আজ আপনাকে মুখপত্র করেছিল বলে আপনি গিয়েছিলেন, আজ আপনাকে বিধানসভায় ক্যান্ডিডেট করেছিল বলে আপনি ছিলেন। যদি আপনাকে বিধানসভায় ক্যান্ডিডেট না করতো তাহলে কি আপনি থাকতেন এই দলটাই?
আর আপনার দুঃখ ওখানটাই নয় যে ঋতব্রতর নেতৃত্বে এতগুলো এমএলএ গিয়ে নতুন দল তৈরি করবে বা বিজেপির সঙ্গে যুক্ত হবে, সেটা আপনার চিন্তা নয়। আপনার দুঃখ হচ্ছে যে এরা ঋতব্রতর নেতৃত্বে কেন গেল, আপনার মতো সবকিছু জাননেওয়ালা গামছাওয়ালার হাত ধরে কেন গেল না। এখন দেখার বিষয় আপনি কতদিন এই তৃণমূলটাই থাকবেন। আপনিও তো বেশি দিন থাকবেন না। হয়তো আপনি আর কদিন পর গিয়ে বলবেন যে আমি এটা, আমার প্রতি যে অপমান হয়েছিল, আমাকে যেভাবে জেলে দিনের পর দিন বন্ধ করে আমার উপর অত্যাচার করেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তৃণমূলের সঙ্গে মিশেছিলাম। আপনি ভালোবেসে তৃণমূলটা করেননি। আপনার এখন দুঃখ একটাই যে আপনার মতো সব ঘাটের জল খাওয়া মাল থাকতেও আজ ঋতব্রতর মতো ছেলের হাত ধরে কেন তৃণমূল দলটা ভাঙছে। ভাঙা তো কথা ছিল আপনার, কিন্তু আপনি হয়তো একটু পিছিয়ে পড়লেন, তাই তো এটাই হচ্ছে আপনার দুঃখ। আর ঋতব্রত যে এইরকম করবে আপনি জানতেন না? ঋতব্রত সিপিআইএম থেকে কোন সুযোগ সুবিধাটা পায়নি বলুন তো? ঋতব্রত সবচাইতে কম বয়সে এসএফআই এর স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক হয়েছিল, রাজ্যসভার সাংসদ হয়েছিল। সেই সময় অনেক নেতৃত্ব থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে ঋতব্রতকে রাজ্যসভার সাংসদ করেছিল। তারপর তার ভুল পথভ্রষ্টের কারণে দল যখন তাকে সাসপেন্ড করেন, আর এমন একটা কেসে যে ধর্ষণের কেসে, সেই রকম একটা ধর্ষণের আসামিকে আপনারা হচ্ছে গিয়ে দলে সাদর আমন্ত্রণে গ্রহণ করেছিলেন। আপনারা আপনাদের শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব করেছিলেন, রাজ্যসভার সাংসদ করেছিলেন, বিধানসভার বিধায়ক করলেন। তো তো সুবিধা পাওয়ার জন্য গিয়েছে, ও যে চলে যাবে এটা আপনি কেন, গোটা রাজ্যের মানুষ জানতো। যারা একবার নিজের যে দল তাকে সবসময় সুযোগ সুবিধা দিয়ে তার পরিচিতিটা ঘটায়, সেই দলে যদি না কেউ থাকতে পারে, সেখান থেকে সাসপেন্ডেড হয় নিজের স্বার্থের জন্য, তাহলে আপনার দলে গিয়ে কেন থাকবে বলুন তো? কোনোদিনও থাকতে পারে না, আর থাকবেও না। আর সেটাই তো ঋতব্রত প্রমাণ করলো। ঋতব্রতদের মতো লোকেরা কোনোদিন কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। এরা যেখানে পাওয়ার পায়, যেখানে ক্ষমতা পায়, যেখানে সুবিধা পায়, সেই দলেই যায়। এবং আপনার দলের অধিকাংশ অলরেডি 30-35 জনের নাম তো ভেসেই গেছে। প্রথম দিন, আজ 20-22 দিনও হলো না, তার মধ্যেই আপনি দেখুন না যে আপনার দিদিমণি মিটিং ডাকলে 18-19 জনের বেশি এমএলএ হচ্ছে গিয়ে মানে মিটিং এ আসছে না। 80 জনের মধ্যে একজন না হয় বাদ দিলাম জেলে গেছে, তাহলে 79 জনের মধ্যে 18 থেকে 19 মানে প্রায় 60-65 জন আপনার দিদিকে আর ভরসা করতেই পারছেন না। আর আপনি কি বলছেন? দিদিকে সময় দিন, দলটাকে আরো ভালোভাবে তৈরি করবে। কি তৈরি করবে? কাদের নিয়ে তৈরি করবে? আপনি যান প্রতিটা জেলা অফিসগুলো আপনাদের 4 তারিখে বন্ধ হয়েছে, তারপর সেই জেলা অফিসগুলো এখন মাছি তাড়ানোর লোক থাকে না, গেট বন্ধ। গ্রামের যে প্রধানগুলো তারা ঘর থেকে বেরোতে পারছে না। পৌরসভার পৌর চেয়ারম্যান গুলো কোথায়, যারা এত মানে জনগণের কাছে নাকি এরা মানে একদম ছিল, মাসিয়ে ছিল, সেই সব লোকগুলো কোথায়? তাদের একটাও তো কেউ নেই। কাকে নিয়ে দলটা করবেন? শ্মশানে গিয়ে দল করবেন? এইসব গল্প কাকে শোনাচ্ছেন? দলটা শুধু মানে পোস্টার তো দূরের কথা, আমি যে তৃণমূল করতাম এই কথাটা আর কদিন পর হয়তো আপনিও আর স্বীকার করবেন না। কারণ তৃণমূলটা কোনো নীতি আদর্শের দ্বারা তৈরি হয়নি। এটাকে বাংলা, এই দলটা তৈরি হয়েছে বাংলাকে ধ্বংস করার জন্য। এই দলটা তৈরি হয়েছে শুধু নিজেদের স্বার্থ দেখার জন্য। এরা তো সেই শুরু করেছিল 2006-07 সাল থেকে, যখন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে গোটা আপামর গোটা বাংলার, আমাদের রাজ্যের যুব সমাজের যে কর্মসংস্থানের স্বপ্ন তৈরি হয়েছিল, সেই স্বপ্নকে ভেঙে দিয়ে আপনার দল তৈরি হয়েছে। তারপর কি স্বপ্ন, সেই স্বপ্ন আর আপনারা তৈরি করতে পেরেছেন? আজকে আপনার ঋতব্রত কি বলছে? এই কদিন তো হলো দলে ঢুকেছিল, সে কি বলছে? যারা বিড়ি মানে যে বিড়ির আগুন নিভে গেছিল, সেই রকম বিড়ি কুড়িয়ে যারা খেত, তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কই এতদিন আপনারা জানতেন না? কুকুরের গলায় যেরকম বেল্ট থাকে, তার চাইতে আপনার গ্রামের অশিক্ষিত নিরক্ষর কালো কালো লোকগুলোর গলায় তার চাইতে মোটা সোনার চেন দিয়ে বেঁধে থাকতো, দামি দামি গাড়ি, একাধিক সিকিউরিটি। কই তখন তো একবার খোঁজ নেননি যে এরা পেলো কোথায় এত টাকা? তখন তো একদম উৎসাহ দিয়েছেন যে বিরোধী না থাকলে কি আমরা কি করব, ওখানে বিরোধী নাই, আমরা চেষ্টা করছি সর্বতোভাবে সাহায্য করা। মানুষ এত উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন দেখে আপনাদের দলে
চলে আসছে। তো কোথায় সেই সব লোকগুলো? আজকে দেখুন সিপিআই মাত্র একটা আসন জিতেছে, সেই আসনের যিনি বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা প্রত্যেক দিন মিডিয়াতে ভেসে থাকছে, তিনি এমন এমন কাজ করছেন, নিজে এই যে ফর্মগুলো ফিল হচ্ছে সেই ফর্ম নিজে ফিল করা থেকে আজ হসপিটালগুলো ভিজিটিং করা থেকে প্রতিটা মানুষের পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকছেন, মিডিয়া অ্যাটেনশন দিতে বাধ্য হচ্ছে। আর আপনারা তৃণমূলেরা ঠিক কি করছেন? মিডিয়া অ্যাটেনশন পেতে কোনোদিন অভিষেকের গায়ে পচা ডিম ছুটছেন, কোনোদিন কল্যাণকে অযথা রাস্তায় শুয়ে অজ্ঞান করে দিচ্ছেন। আপনি মিডিয়ার সামনে এসে কান্নার মতো করে প্রেস কনফারেন্স করছেন। কই আপনার এলাকায় যেসব তৃণমূল কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, পার্টি অফিসগুলো ভাঙচুর হচ্ছে, সেখানে গিয়ে হিম্মত থাকলে সেখানে গিয়ে রুখে দাঁড়ান। সেখানে গিয়ে তাই সেই সব মানুষগুলোকে একটু ভালোভাবে বুঝিয়ে বলুন যে আপনারা কত ভালো কাজ করেছেন। কেন কি আপনারা ন্যূনতম তো ভালো কাজ করেননি, যেটুকু ভালো কাজ করেছেন সেখান থেকে কাটমানিটা যাতে আপনারা নিতে পারেন। আজ আপনার দলের যিনি মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন, তথ্য সাংস্কৃতিক মন্ত্রী, যিনি সিপিএম থেকে এসেছিলেন, তার নামে তার অধীনস্থ শিল্পীরা কি কিনা অভিযোগ করছে। আপনার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, শেষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার পিএ কি বলছেন, সেই সব অভিযোগগুলো নিয়ে অন্তত প্রশাসনিক দিক না হলেও আপনাদের দলীয় দিক থেকে তো একটা কমিশন গঠন করুন, যে সত্যি কি এরা এই সব দুর্নীতিগুলো করেছিল, যদি করে থাকে তার শাস্তি দিন। এরা তো হেরে যাওয়া এমএলএ, এমন তো নয় জিতে আছে এমএলএ এদেরকে বেশি চাপ দিলে অন্য দলে চলে যাবে। যারা হেরে গেছে তাদের বিরুদ্ধেই আপনারা কোনো স্টেপ নিতে পারছেন না। আর যারা হচ্ছে গিয়ে এটা নিয়ে মুখ খুলছে যে চুরি ধরিয়ে দিচ্ছে বলে, মানে অদ্ভুত একটা আপনাদের রাজনৈতিক দল। যে চুরি করেছেন, সই চুরি করেছেন, সেই সই চুরিটা যিনি ধরিয়ে দিচ্ছেন তাকেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সাসপেন্ড করছেন। ছি 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 ছি। কুণাল বাবু, এইটাও দেখতে হচ্ছে। আপনার ছেলে তো বড় হয়েছে, ভালো জায়গায় পড়াশোনা করে, সে কি আপনার কথাগুলো শোনে না? সে কি দেখে না মিডিয়াগুলো যে আপনাকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় অপমান করা হয়? সবচাইতে সোশ্যাল মিডিয়ায় যে কজন গালি বেশি খায় আজকের ডেটে তার মধ্যে হচ্ছে আপনি অন্যতম। নিশ্চিতভাবে এগুলো আপনি জানেন, দেখেন, বুঝেন। আপনি তো মিডিয়ার লোক, আপনাকে তো প্রতিদিনের মতো পত্রিকা, যে পত্রিকাটাকে আপনার কথা অনুযায়ী আপনি দাঁড় করিয়েছিলেন, সেই পত্রিকাও তো লাথি মেরে বের করে দিল। তারপরেও আপনি মিডিয়ার সামনে আপনার একটু লজ্জাবোধ করে না? মানে কোনো লাজ লজ্জা সবকিছু ত্যাগ করলেই মনে হয় আজকের ডেটেও কেউ তৃণমূল করতে পারে। সারাক্ষণ আপনার মতো পরিবারের একটা ছেলে, যার বাবা মা দুজনেই ডাক্তার ছিল, এরকম স্বনামধন্য ডাক্তার, তার ছেলেকে কন্টিনিউ চোর চোর বলে আর কি মানুষ ডাকে সোশ্যাল মিডিয়াতে। আপনার ছেলে দেখে, আপনার পরিবারের লোকজন সেই সব কমেন্ট গুলো দেখে, কত বাজে বাজে ভাষায় আপনাকে আক্রমণ করে। শুধু পয়সার জন্য আপনি পড়ে আছেন তৃণমূলে। ছি, আর কি বলার আছে বলুন? দলটাই আর কদিন পর থাকবে না, তখন আবার কথা হবে আপনার বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। আজকের প্রতিবেদনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।